প্রায় 400 বছর ধরে চলে আসছে এই নিয়ম। পূর্ণিমার পরদিন গোবিন্দর পায়ে আবির দিয়ে ইছাপুর গ্রামে দোল উৎসবের সূচনা হয়। বাঙালির দোলযাত্রার পরদিন হোলি উৎসবে যখন মেতে ওঠে গোটা দেশ, ঘটনাচক্রে সেদিনই আবিরের রঙে মেতে ওঠেন উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার ইছাপুর গ্রাম সহ সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ। কয়েকশো বছর ধরে এই ঐতিহ্য মেনে আসছেন এখানকার মানুষ। ইতিহাস থেকে জানা যায়, কুচদহ পরগনার জমিদার ছিলেন কাশীনাথ রায়। জলেশ্বর ছিল তার রাজধানী। তার বিশ্বস্ত কর্মচারী ছিলেন পণ্ডিত রাঘব সিদ্ধান্ত বাগীশ। রাঘবের পাণ্ডিত্যে মুগ্ধ জমিদার কাশীনাথ রায় তার কাজে সন্তুষ্ট হয়ে ইছাপুর এলাকায় কিছুটা জমি দান করেন। এরপর জমিদার কাশীনাথ রায়ের মৃত্যুর পর রাঘব সিদ্ধান্ত বাগীশ জলেশ্বর থেকে রাজধানী ইছাপুর এলাকায় নিয়ে আসেন। শোনা যায়, রাঘব সিদ্ধান্ত বাগীশের ইচ্ছায় চালুন্দিয়া নদী, বর্তমানে লুপ্ত, ও যমুনা নদীর ধারে জঙ্গল কেটে তৈরি করেছিলেন বসতি। এই মন্দির প্রায় 400 বছর পুরনো। 1651 খ্রিস্টাব্দের পরপর এখানে ওই প্রতাপাদিত্যের সঙ্গে ফুলবাগানে একটা সন্ধি হয়। সেই সন্ধির পরে রাঘব সিদ্ধান্ত বাগীশ এবং তার কে ইজারা দেয় এই ইছাপুর গ্রামে, এবং তিনি এই জমিদারির পত্তন করেন এবং কথিত আছে যে তিনি এই দেবতার প্রতিষ্ঠাতা, বুঝতে পেরেছেন। এবং এটা প্রায় 450 বছর পুরনো। এবং আর আমাদের এই যে আজকে দোল উৎসব সেই থেকেই চলে আসছে। এটা আমাদের ঐতিহ্য ইছাপুর বা পার্শ্ববর্তী এলাকার, এবং দীর্ঘদিন ধরে এটা এই রকম ভাবেই মানুষ সুশৃঙ্খল ভাবেই যে আজকের দিনেই ঠাকুরের পদস্পর্শ পায় এবং আবির দিতে পারে এবং রং খেলতে পারে। এই রাঘব সিদ্ধান্ত বাগীশের নাতি রঘুনাথ চৌধুরী ইছাপুর এলাকায় শ্রী শ্রী গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেন আনুমানিক 1650 থেকে 1660 সালের মধ্যে। জনশ্রুতি আছে, রঘুনাথ চৌধুরী স্বপ্নাদেশ পান যমুনা নদীতে একটি শিলা রয়েছে, যেটি তুলে এনে মূর্তি তৈরির কথা বলা হয়। এমনকি কে সেই মূর্তি তৈরি করবেন সেটিও জানিয়ে দেওয়া হয় স্বপ্নাদেশে। পরদিন সকালে যমুনা নদী থেকে সেই শিলা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসার পর মূর্তি তৈরির শিল্পী এসে হাজির হন। সেই শিল্পী শর্ত দেন, 1 মাস সময় লাগবে মূর্তি গড়তে। সেই সময়ের মধ্যে কেউ বন্ধ কক্ষে ঢুকতে পারবেন না। সেই মতো ঘর বন্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু হয়। কিন্তু শিল্পীর কোনো সাড়া শব্দ না মেলায় 29 দিনের মাথায় রঘুনাথ চৌধুরী দরজা ভেঙে দেখেন মূর্তি তৈরি হয়েছে, তবে মূর্তির চোখ তৈরি হয়নি। শিল্পীকেও আর পাওয়া যায়নি। পরবর্তীকালে অন্য কোনো শিল্পীকে দিয়ে কড়ি বসিয়ে চক্ষুদান সম্পন্ন হয় গোবিন্দজিউ মূর্তিতে। জায়গা হয়ে থাকে যে আপনার গতকালকে আমরা দেখেছি দোল হয়েছে, কিন্তু এখানে এটা একটুখানি বিকল্প, যেখানে মূলত আজকে আমরা দোল উৎসব পালন করি দোলের পরের দিন, এবং এখানে মূলত পার্শ্ববর্তী অঞ্চল বা পার্শ্ববর্তী গ্রাম থেকে আমরা একসাথে সামিল হই এবং এখানে দোল উৎসব পালন করি। তবে গোবিন্দ মন্দির, নাট মন্দির সহ বেশ কয়েকটি স্থাপনা তৈরি করেন অধুনা বাংলাদেশ থেকে আসা মুসলিম কারিগর আসান বক্স। ইছাপুরের গোবিন্দ মন্দিরে বংশ পরম্পরায় পুজো করে আসছেন মাটি কুমড়ার বিখ্যাত রামভদ্র পণ্ডিতের বংশধররা। সম্প্রতি পূজারী পরিবর্তন হয়েছে। ইছাপুরের গোবিন্দ মন্দির ছিল নবরত্ন মন্দির। নবরত্ন বলতে 9টি চূড়া বিশিষ্ট। একতলে 4টি, দ্বিতলে 4টি এবং ত্রিতলে থাকে একটি চূড়া। যদিও পরবর্তীতে মূল মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 1978 সালে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় মন্দির। পরবর্তীকালে মূল মন্দির লাগোয়া আরও কয়েকটি মন্দির তৈরি হয়। ইছাপুর গ্রামে পঞ্চমীর দিন দোল উৎসব শুরু হলেও শোভাযাত্রা শুরু হয় একাদশী তিথি থেকে। পূর্ণিমার দিন সন্ধ্যায় অধিবাস হয়। পরদিন ভোর 4টা থেকে পুজো শুরু হয়, প্রতিপদের দোল উৎসব নামে পরিচিত। তারপর শ্রী শ্রী গোবিন্দজিউকে দোলনায় চাপিয়ে চরণে আবির দিয়ে রং খেলায় মেতে ওঠেন গ্রামবাসীরা। শোভাযাত্রা সহ গ্রাম ঘোরানো হয়। সারাদিন রং খেলে রাতের বেলায় দুধ, ডাবের জল, মধু দিয়ে শ্রী শ্রী গোবিন্দজিউকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়। তারপর রাতে পান্তা ভাত দেওয়া হয়, চাটনি, পায়েস সহ পঞ্চব্যঞ্জন দিয়ে। খাওয়া দাওয়া শেষ হলে মন্দিরে ঘুম পাড়িয়ে দেওয়া হয় গোবিন্দজিউকে। ইছাপুরের দোল উৎসব উপলক্ষে 7 দিনের মেলা বসে এই সময়।
ভোরের দোলটা খুবই ফেমাস। এখানে অনেক বছরের পুরনো মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা এই পুরনো মন্দিরটা অনেকটাই পুরনো, একটা জাগ্রত মন্দির হিসাবে পরিচিত। এখানে ভোরের দোল হয়, ভোর 4টে 5টা থেকে শুরু হয়ে যায়, আর এখানে ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য এখানে আসা হয়।